হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং মধ্যমেয়াদী অর্থায়ন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস দিছে লিজ ফাইন্যান্সিং অ্যান্ড ডেট ফাইন্যান্সিং। এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা সাবজেক্টটা আমরা শেষ করলাম, ওই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ওই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 6 লিজ ফাইন্যান্সিং, ওই চ্যাপ্টারের যে ম্যাথগুলি আমরা করছি ওই চ্যাপ্টার এবং এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট 2 নাম্বার চ্যাপ্টারটা হুবহুব এক। কয়েকটা প্রশ্নের মধ্যে পরিবর্তন আছে, যে প্রশ্নগুলি পরিবর্তন আমরা জাস্ট এখানে ওই প্রশ্নগুলি এখানে কি করব, আমরা সমাধান করব। কথা বুঝাইতে পারছি? স্যার তাহলে কি বললাম, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 6 যে লিজ ফাইন্যান্সিং যে চ্যাপ্টার পড়ছিলাম, ওখানে ডেপ্ট অপশন বাইং অপশন পড়ছিলাম না অঙ্কগুলি, ওই অঙ্কগুলি আর এই চ্যাপ্টার 2 এর অঙ্কগুলি কি সেম। ওই ডেপ্ট অপশন এবং বাইং অপশনের বাহিরে যে অঙ্কগুলি অমিল আছে, শুধুমাত্র আমরা এখানে ওই অমিল অঙ্কগুলি করব। কথায় ক্লিয়ার? এখন এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2017 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন, 2018 সালে পার্ট বিতে দুইটা, 2019 সালে পার্ট বিতে একটা, 2020 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালেও পার্ট সিতে একটা আছে, সেটা আমি লিখি নাই। তোমরা পরীক্ষা দিবে হচ্ছে 2024 সালে। 2024 সালে এখান থেকে ইনশাআল্লাহ পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। কথায় ক্লিয়ার স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এখন এই যে পার্ট সিতে যে প্রশ্নগুলি আসবে, এই প্রশ্নগুলি হবে ডেপ্ট অপশন এবং বাইং অপশন রিলেটেড অঙ্কগুলি। ওগুলো হচ্ছে পার্ট সি এর অঙ্ক, যেটা আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 6 এর সাথে পড়ছি। যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 6 পড়েন নাই, সে অবশ্যই আগে ক্লাসগুলি দেখে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে। যে অঙ্কগুলি সমস্যা হবে আমাকে নেক্সট ক্লাসে বলতে হবে। এখন শুনেন, এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই 6 নাম্বার চ্যাপ্টার সাথে আমরা এখানে লিখে দিয়েছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের যে ম্যাথগুলি ব্যতিক্রম, শুধুমাত্র সেগুলি নিয়ে আমরা কি করব, এখানে আলোচনা করব। তার মানে যখন আপনি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এইটা বইটা পরীক্ষা দিতে যাবেন, তখন আপনি কি করতে হবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার কত দেখবেন বলে দেখি? 6 নাম্বার। এই চ্যাপ্টার 6 দেখার পরে এখানে আমরা অতিরিক্তভাবে আরও দুইটা ফরম্যাট, একটা হলো কস্ট রিকভারি মেথড আর একটা বিলুন মেথড। এই দুইটা মেথডের অঙ্কগুলি সাথে সাথে কী করতে হবে, দেখতে হবে। তার মানে চ্যাপ্টার নাম্বার 2 করতে হবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 6 প্লাস এখানে অতিরিক্ত অংশ। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার আসেন আমরা এখানে দুইটা ফরম্যাট, একটা কস্ট রিকভারি মেথড আর একটা হচ্ছে বিলুন মেথড, এই দুইটা মেথড নিয়ে আমরা আলোচনা করব। কস্ট রিকভারি মেথড মানে মূলধন ফেরত পদ্ধতি, যে পদ্ধতিতে ঋণ পরিশোধের সময় প্রতি কিস্তিতে কিস্তির পরিমাণ একই বা সমান থাকে, তাকে ঋণ পরিশোধের মূলধন ফেরত পদ্ধতি বলে। তাহলে কস্ট রিকভারি মেথডের ক্ষেত্রে মেন টার্গেটটা কি, কিস্তির পরিমাণ কি থাকবে বলো দেখি? একই থাকবে, মানে সমান থাকবে। এই পদ্ধতিতে প্রথমে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে, তারপর ঋণ পরিশোধ তালিকা করতে হবে। এখন কিস্তির পরিমাণ নির্ণয় করার সূত্র হচ্ছে দুইটা। প্রথম সূত্রটা আমরা একটু দেখি, দ্বিতীয় সূত্রটা দেখলে আমরা পারবো। পিবিএ মানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান সমান সূত্র হচ্ছে এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এখানে পিবিএ মানে কিস্তির বর্তমান মূল্য, যে মানটা আমরা বের করব, কিস্তির বর্তমান মূল্য যে মানটা প্রশ্নে দেয়া থাকবে। এখানে এ হচ্ছে কিস্তি যার মানটা আমরা বের করব। A1 তো একই, আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, নিচের আই আর উপর আই কি সেম কথা। তাহলে এখানে টোটাল আমাদের মান লাগতেছে 4টা, পিবিএ, শুধু এ, আই এবং এন। এর মধ্যে এন, আই এবং পিবিএ এর মান প্রশ্নে দেওয়া থাকবে, আমাদের বের করতে হবে কোনটা বলো দেখি? এর মানটা বের করতে হবে। এখন আমি যে সূত্রটা লিখছি এই সূত্রটা হচ্ছে
যদি কিস্তি প্রতি বছর শেষে বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে এইটা। আর যদি প্রশ্নের মধ্যে যদি লেখা থাকে কিস্তি প্রতি বছর শুরুতে, তাহলে এই সূত্রের সাথে একটু লেজ লাগাইতে হবে 1 প্লাস কি আই। তাহলে এই 1 প্লাস আইটা দিব কখন? বছরের শেষে থাকলে নাকি শুরুতে থাকলে? শুরুতে থাকলে। বছরের শুরুতে থাকলে 1 প্লাস আই দিতে হবে। ক্লিয়ার কথা? তাহলে বছর শুরুতে থাকলে 1 প্লাস আই দিব, বছর শেষে থাকলে 1 প্লাস আই দেওয়া দরকার নাই। এখন প্রশ্ন, স্যার বছর শুরু বা শেষ কিছুই লেখা নেই, তাহলে সেক্ষেত্রে কী করবো? যদি বছর শুরু বা শেষ নিয়ে কোনো কথা বলা না থাকে তাহলে অঙ্কটাকে বছর শেষে ধরে সমাধান করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এবং যখন শেষে ধরে করবো তখন 1 প্লাস আই দিব না দিব না? দিব না। গুড। এখন এই কিস্তির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এক বছরে যদি একাধিকবার কিস্তি দেয় তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্তভাবে একটা এম আসবে। কি আসবে? এম। এখন কি ভাষা থাকলে কখন এম এর মান কি হবে এটা আমরা লিখে দিছি। লেখা আছে যদি সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বা 6 মান্থলি বা টুইস ইন ইয়ার, এই সবগুলো কথা মানে হচ্ছে অর্ধবার্ষিক। এই সবগুলো কথা মানে কি বলো দেখি? অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর কিস্তি দিবে। তাহলে বছরে কয়বার কিস্তি দিতে হবে? দুইবার। তাহলে মনে রাখবেন সেমি অ্যানুয়ালি, হাফ ইয়ারলি, 6 মান্থলি বা টুইস ইন ইয়ার যদি থাকে তাহলে এম এর মান কত? 2। কোয়ার্টারলি বা 3 মান্থলি মানে হচ্ছে ত্রৈমাসিক মানে 3 মাস পর পর কিস্তি দেয়, তাহলে বছরে কয়বার দিতে হবে? 4 বার। তাহলে এম এর মান হচ্ছে 4। দ্বিমাসিক মানে বি মান্থলি মানে 2 মাস পর পর কিস্তি দেয়, তাহলে বছরে কয়বার দিতে হবে? 6 বার। মাসিক মানে মান্থলি মানে 1 মাস পর পর কিস্তি দিতে হয়, তাহলে বছরে কয়বার দিবে? 12 বার। এবার সাপ্তাহিক মানে উইকলি মানে প্রতি সপ্তাহে দেয়, তাহলে এক বছর সমান কয় সপ্তাহ? 52 সপ্তাহ। আর এভরিডে মানে দৈনিক মানে প্রতিদিন দিবে, তাহলে এম এর মান 365। তাহলে কি ভাষা থাকলে এম এর মান কি হবে এটা আমরা এখানে লিখে দিচ্ছি। আশা করি এগুলো আপনারা আগে থেকেই জানেন। এখন যদি প্রশ্নের মধ্যে এম এর মান থাকে তাহলে এম এর কাজ হচ্ছে দুইটা। কয়টা কাজ? দুইটা। একটা এম এর মান দ্বারা আই রে আমরা ভাগ করব আর এন এর করব গুণ। মনে থাকবে কথা? এম এর মান দ্বারা আই রে কি করব? ভাগ করব। আর এন এর কি করব? গুণ করব। কথায় ক্লিয়ার? গুণ করব। জি স্যার। তাহলে এম যদি থাকে তাহলে এম এর কাজ কয়টা বলেন? দুইটা। কি? দুইটা। আই এর সাথে ভাগ, এন এর সাথে গুণ। হ্যাঁ, আই রে ভাগ করতে হবে আর এন এর সাথে কি করতে হবে? আই এর সাথে ভাগ করব। গুণ করতে হবে। তোমাদের রেসপন্স এরকম কেন? স্ট্রংলি বলো। এম এর মান দ্বারা আই রে কি করব? আই রে ভাগ করব আর এন কে ভাগ করব। হ্যাঁ, স্মার্টলি বলতে হবে। আই রে ভাগ এম এর কি? গুণ। মেদা বললে কাজ হবে না। এবার আসি, তাহলে এই দুইটা সূত্রে যে কোনো একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। বছরের শুরুতে থাকলে প্রথমটা, শেষে থাকলে কি দ্বিতীয়টা। এরপরে এই কিস্তি মান বের করার পর আমাদের একটা শিডিউল করতে হবে। এই শিডিউলটা বলো লোন অ্যামর্টাইজেশন কি শিডিউল। ব্র্যাকেট লিখব আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড। এই ক্যাপিটাল রিকভারি মেথডের ক্ষেত্রে শিডিউলটা হচ্ছে সবসময় 6টা কলামে হবে। কয়টা কলামে হবে? 6টা কলাম। প্রথমে দিতে হবে ইয়ার, 6টা। এরপরে বিবি মানে কি বিগিনিং ব্যালেন্স, এরপরে ইনস্টলমেন্ট, এরপরে আইএনটি মানে ইন্টারেস্ট, পিপি মানে প্রিন্সিপাল পেমেন্ট, ইবি মানে হচ্ছে এন্ডিং ব্যালেন্স। তাহলে আমি কথাটা আবারও বলতেছি, ইয়ার পরে বিগিনিং ব্যালেন্স, এবারে ইনস্টলমেন্ট, এরপরে ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট এবং কি এন্ডিং ব্যালেন্স। ক্লিয়ার কথা? এখন কোন ঘরের কাজ কি সেটা আমি অঙ্কে গিয়ে তোমাদের বোঝাবো। তাহলে ক্যাপিটাল রিকভার মেথডের ক্ষেত্রে আমরা পড়লাম, ক্যাপিটাল রিকভার মেথডের ক্ষেত্রে প্রত্যেক বছরই কিস্তির পরিমাণ কি হবে? সমান হবে। এবং কিস্তি বের করার সূত্র কয়টা পড়ছি? দুইটা। বছরের শেষে থাকলে একটা, বছরের শুরুতে থাকলে কি একটা। আরেকটা। আর ক্যাপিটাল রিকভার মেথডের ক্ষেত্রে আমাদের শিডিউলটা করতে হবে কয়টা কলামে? 6টা। ক্যাপিটাল রিকভার মেথড সম্পর্কে এইটুকু জানলেই এনাফ। এরপরে আমরা চলে যাব হচ্ছে বিলুন মেথড। বিলুন মেথডের ক্ষেত্রে লেখা আছে বিলুন পদ্ধতিতে ঋণের আসল অর্থ মেয়াদকালীন সময়ে বার্ষিক, অর্ধবার্ষিক,
ত্রৈমাসিক বা মাসিক সমপরিমাণ কিস্তিতে পরিশোধ করা হয়। এই কিস্তি পরিশোধের পর ঋণের অবশিষ্ট টাকার উপর সুদ ধার্য করা হয়। এই পদ্ধতিতে প্রতি বছর কিস্তিতে মূল ঋণের পরিমাণ কি থাকে বলো দেখি? সমান থাকে। সমান থাকে। মানে বিলন মেথডের ক্ষেত্রে ঋণের পরিমাণটা সমান থাকবে, মানে আসল টাকাটা কি থাকবে? সমান। আর ক্যাপিটাল রিকভার মেথডের ক্ষেত্রে কার পরিমাণ সমান হয়? ইনস্টলমেন্ট। তাহলে ওই পদ্ধতির ক্ষেত্রে ইনস্টলমেন্ট প্রতি বছর সমান, বাট এই পদ্ধতিতে প্রতি বছর কি সমান বলো দেখি? প্রিন্সিপাল পেমেন্ট, মানে আসল টাকাটা প্রতি বছর কি সমান। তাহলে প্রিন্সিপাল পেমেন্টটা বের করার সূত্র হচ্ছে অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ কি ইনস্টলমেন্ট, অর্থাৎ যত টাকা ঋণ নিছি আর কয়টা কিস্তিতে পরিশোধ করবো সেই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? প্রিন্সিপাল পেমেন্ট পাবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসুন, এখন এই বিলন মেথডের ক্ষেত্রে আমাদের সেই 6টা কলাম, কলামগুলি আগের কলামের নামে, কিন্তু ঘরটা কি আছে? চেঞ্জ আছে। প্রথমে ইয়ার, এরপরে বিগিনিং ব্যালেন্সের পরে আগের অঙ্কে দিতাম কি? ইনস্টলমেন্ট, তারপর দিতাম ইন্টারেস্ট, তারপর দিতাম প্রিন্সিপাল পেমেন্ট, এরপরে কি? এন্ডিং ব্যালেন্স। ঠিক আছে? কিন্তু বিলন মেথডের ক্ষেত্রে প্রথমে দিতে হবে বিগিনিং ব্যালেন্স, এরপরে প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্টটা আগে আনতে হবে, তারপরে ইন্টারেস্ট, এরপরে টোটাল পেমেন্ট, তারপরে কিছু এন্ডিং ব্যালেন্স। তাহলে দুইটা মেথডের ক্ষেত্রে দুই রকম নিয়ম, আমাদের দুইটাই কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে এখন আসেন আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করব। তো প্রথম প্রশ্নটা আমরা এটা নিয়েছিল কমার্স পাবলিকেশনের বই থেকে। প্রশ্নটা বলা আছে যে মিস্টার আমিন ইজ থিঙ্কিং অফ ইনস্টলিং এ মেশিন, একটা মেশিন ইনস্টল করার চিন্তা ভাবনা করতেছে। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে হি ওয়ান্ট টু টেক এ লোন ফ্রম এ কমার্শিয়াল ব্যাংক 13% ইন্টারেস্ট। এই উদ্দেশ্যে সে একটা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে কত পার্সেন্ট সুদে? 13%। কস্ট অফ দ্য মেশিন ইজ টাকা হচ্ছে 6 লাখ। ওই মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 6 লাখ টাকা। তার মানে ঋণ গ্রহণ করবে এই 6 লাখ টাকা, ঋণ গ্রহণ করবে কত পার্সেন্ট সুদে? 13%। তাহলে এই 13%টা হচ্ছে আয়ের মান। আর ঋণকৃত অর্থ আমরা সবসময় যাবি প্রেজেন্ট ভ্যালু। ঋণকৃত অর্থ কি ভ্যালু বলো দেখি? তার মানে এই 6 লক্ষ টাকা মান হচ্ছে পিভি এর মান। বলছে দ্য লোন ইজ পেয়েবল অ্যাট 6 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে কয়টা কিস্তিতে পরিশোধ করবে? 6টা। অ্যানুয়াল ইনস্টলমেন্ট মানে 6টা বাৎসরিক কিস্তি দিবে। তাহলে এন এর মান হচ্ছে 6। অ্যান্ড বলছে বিগিনিং অফ দ্য কি ফার্স্ট ইয়ার, প্রথম বছর শুরুর থেকে কি করবে? শুরু করবে। তাহলে বিগিনিং মানে শুরু। তাহলে অঙ্কটা কি বছরের শেষের দিকে করব নাকি শুরু ধরে করব? তাহলে শুরু ধরে করলে শেষে একটু এক্সট্রা ভাবে লেস লাগাইতে হয়, সেটা কি 1 প্লাস আই। তাহলে আমরা এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ লোন ইনস্টলমেন্ট। তাহলে ইনস্টলমেন্ট বের করতে হবে, অর্থাৎ এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা লিখছি উই নো দ্যাট পিবি এর সমান সমান এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপর 1 ইজ 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই, আর বিগিনিং থেকে এই জন্য 1 প্লাস আই হয়েছে। এন্ড পিবি এর মান ছিল 6 লাখ, এর মানটা আমরা বের করব। সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপর 1 ইজ 1 প্লাস আই, আয়ের মান এখানে ছিল 13%। তাহলে 13 100 দ্বারা যদি ভাগ করি পয়েন্ট কত? 13। এন এর মান হচ্ছে 6, নিচে মায়ের মান হচ্ছে 0.13, আর সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই মানে আয়ের মান হচ্ছে 0.13। মানটা বসানো কি বুঝতে পারছি? জি স্যার। এখন এখানে ছিল কিন্তু অ্যানুয়ালি। অ্যানুয়াল মানে কি? বছরে একবার কিস্তি দেয়। যদি এখানে অ্যানুয়ালির পরিবর্তে লেখা থাকতো সেমি অ্যানুয়ালি বা কোয়ার্টারলি বা মান্থলি, এরকম যদি লেখা থাকতো, যদি কোয়ার্টারলি থাকতো তাহলে এম এর মান কত হইতো? 4। তাহলে সেক্ষেত্রে ওই 4 দ্বারা এই আয়ের মানকে 0.13 রে ভাগ করতাম আর এন এর মান 6 রে গুণ করতাম। ঠিক আছে? জি স্যার। আর যেহেতু এখানে একাধিকবার কিস্তি দেয় না, অতএব এম এর মানটা নতুন করে আসে নাই। এখন ক্যালকুলেশন 6 লাখই এই পুরাটা ক্যালকুলেশন আমরা একত্রে করে মান বের করব এ ইন্টু 4.5173। এন্ড আমরা সাইড চেঞ্জ করব, এইটা এই পাশে আর এইটা এই পাশে। সাইড চেঞ্জ করার পরে এর সাথে 4.5172 গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ। অতএব এর সমান সমান উপরে 6 লাখ, নিচে হচ্ছে 4.5172। এটাকে ভাগ করলে মান হবে 1,32,820 টাকা। তাহলে এই 1,32,820 টাকা হচ্ছে বাৎসরিক কি কিস্তির পরিমাণ। তাহলে এই কিস্তিতে আমাদের কি কি জিনিস থাকবে? এই কিস্তির মধ্যে আছে আসল টাকা প্লাস কি বলো দেখি? ইন্টারেস্ট। দুইটা মিলাই হচ্ছে আমাদের কিস্তি টাকা।
তাহলে আমরা যে এই লোন ইনস্টলমেন্টটা বের করলাম এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। যদি না বছরের স্যার। না স্যার যদি বছরের শেষে থাকতো তাহলে 1 + আইটা কি দিতাম না দিতাম না বলেন তো দেখি? দিতাম না। দিতাম না। এটা কিন্তু মনে রাখতে হবে। বছরের শুরু এবং শেষে দুই জায়গায় কাজ। প্রথমে এখানে একটা কাজ আর একটা ছকের একটা কাজ। তাহলে এখন 2 নম্বর বলছে শো দ্য লোন অ্যামortization শিডিউল। তাহলে এখন লোন অ্যামortization শিডিউল আমরা করব কয়টা কলামে? 6টা কলামে। তাহলে লিখছি লোন অ্যামortization শিডিউল আন্ডার ক্যাপিটাল রিকভার মেথড, ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট এবং এন্ডিং ব্যালেন্স। এখন দুই জায়গায় চেঞ্জ করছিলাম যে যদি বছর শুরু থাকে তাহলে কয় জায়গায় পরিবর্তন হবে? দুই জায়গায়। প্রথমবার হচ্ছে 1 + আই এখানে, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। আর জি স্যার দ্বিতীয়বার হচ্ছে ইয়ারের ক্ষেত্রে। দ্বিতীয়বার কোন ক্ষেত্রে বলো দেখি? ইয়ারের ক্ষেত্রে। এখন অঙ্কটা হলো আমাদের 6 বছর, যদি বছরের শেষে হতো তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত আসতাম, ঠিক আছে? আর যেহেতু অঙ্কটা শুরু এর জন্য 0 দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে 0 1 2 3 4 5 দেখেন 6টা হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার যদি বছরের শেষে থাকে তাহলে 1 থেকে যত বছর আছে ওই পর্যন্ত, আর যদি শুরু থাকে তাহলে শুরু করবো কোথা থেকে বলো দেখি? 0 থেকে শুরু করতে হবে। 0 থেকে। তাহলে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 0 থেকে কত পর্যন্ত আনছি 0 আমরা? থেকে 5 বছর। 5 তাহলে 0 পর্যন্ত। থেকে 5 মানে কয় বছর? 6 বছর। 6 ক্লিয়ার? বছর। এরপরে বিগিনিং ব্যালেন্স মানে ঋণ। ঋণ কত টাকা আমরা জি ঋণ বার স্যার করছিলাম? 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা। এবারে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট আমরা জানি ক্যাপিটাল রিকভারি মেথডের ক্ষেত্রে ইনস্টলমেন্ট প্রত্যেক বছর কি হয়? সমান হয়। সমান। তাহলে এই যে এখানে যেটা বের করছে সমান 1,32,820 এটা সবার ক্ষেত্রে কি দিছি? সমান দিছি। ক্লিয়ার? সমান জি স্যার এবার আসি ইন্টারেস্ট। প্রথম বছরে যে 0 বছরে যে লোন নিছি অর্থাৎ যেদিন লোন নিছি ওই দিন কি কোনো ইন্টারেস্ট দিতে হবে? জি না স্যার না। তাহলে 0 বছর ইন্টারেস্টটা সব সময় 0 হবে, ঠিক আছে? 0 বছর ইন্টারেস্টটা সবসময় কি হবে বলো দেখি? 0 হবে। 0 0। হবে এখন প্রিন্সিপাল পেমেন্ট বের করার নিয়ম হচ্ছে ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ, এই দুইটার বিয়োগফল হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে এই দুইটার বিয়োগফল যা আছে তাই। আর এন্ডিং ব্যালেন্সটা হচ্ছে ভালো করে খেয়াল করবেন, এন্ডিং ব্যালেন্স হলো বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ। বিগিনিং ব্যালেন্স থেকে কি বাদ বলেন দেখি? প্রিন্সিপাল পেমেন্ট প্রিন্সিপাল পেমেন্ট। হ্যাঁ আমার সাথে আবার বলেন এই প্রিন্সিপাল পেমেন্টটা বের করে কি ইনস্টলমেন্ট থেকে কি বাদ? ইন্টারেস্ট ইন্টারেস্ট। আর এন্ডিং ব্যালেন্সটা বের করে কিভাবে? বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল ব্যালেন্স বাদ দিব তাহলে 6 লক্ষ থেকে 1,32,820 যদি বাদ দেয় 4,67,180। ক্লিয়ার? জি স্যার আর আমরা জানি প্রথম জি স্যার। বছরে যেটা শেষ দ্বিতীয় বছর সেটা আবার কি শুরু। শুরু। শুরু আর এইটার উপর আমাদের সুদের হার ছিল 13%। তাহলে এইটার উপর 13% যদি ধরি 60,733 টাকা। যার এখানে শব্দ দিচ্ছে একটু মিউট রাখেন, হ্যাঁ? শব্দ যখন থাকবে তখন আবার কথা বলবেন। তাহলে 4,67,180 13% হচ্ছে 60,733 টাকা। তাহলে আমরা কি এই ইনস্টলমেন্ট ইন্টারেস্টটা বের করে বুঝছি 60,733 টা কিভাবে বের করলাম? জি স্যার। ওকে, তাহলে এখন এই প্রিন্সিপাল পেমেন্টটা বের করব কিভাবে বলেন যদি কি একজন? 1,32,820 থেকে 60,733 বিয়োগ। গুড, 72,087। গুড, এটা বের করব কিভাবে? 4,67,180 থেকে 72,087 বিয়োগ। 72,087 তাহলে 3,95,093। এটা আবার তারপরের বছর কি শুরু। এরকম করে তার পরবর্তী বছর এরকম করে আমরা এটার উপর যদি 13% ধরি তাহলে পাবো 51,362। এই দুইটার বিয়োগফল 81,458। ওই বিগিনিং ব্যালেন্স এইটা বাদ দিয়ে আমরা এন্ডিং ব্যালেন্স। এটা আবার তারপরের বছর শুরু, এটার উপর আবার 13% 40,773। এই দুইটার বিয়োগফল 92,047। 3,13,635 থেকে 92,047 যদি বাদ দেয় 2,21,588। এটা আবার তারপরের বছর শুরু, এটার উপর 13% 28,806 টাকা। মানে এই দুইটার বিয়োগফল 1,04,014 টাকা। আর বলতো এইটা বের করবো কিভাবে? 1,17,574 টাকা বের করবো কিভাবে? বিবি থেকে পিপি 2,21,500 বাদ। বলেন, এমনটা বলেন। 2,21,500 থেকে 2,21,500 বিয়োগ। 2,21,500 থেকে 2,21,500 বাদ। 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 2,21,500 থেকে 2,
2,21,588 থেকে 1,04,014 বাদ দিব। গুড, তাহলে যেটা বেরোলো এইটা আবার তারপরের বছর কি শুরু। শুরুর ব্যালেন্স। এবার আসেন, আমাদের নিয়ম অনুযায়ী এইটার উপর আমরা কত পার্সেন্ট ধরবো? 13% ধরবো, ঠিক আছে? কিন্তু 13% যদি ধরি তাহলে আমাদের 15,246 টাকা কিছু টাকা কম বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের শেষ বছর এটা আমাদের একটু চালাকি করতে হবে। সেটা কি চালাকিটা? এই যে শেষ বছরের ক্ষেত্রে এখানে বিগিনিং ব্যালেন্স যা থাকবে, শেষ বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল পেমেন্টটা সেম টাকা দিব। কি টাকা দিব বলো দেখি? সেম। অর্থাৎ বিগিনিং ব্যালেন্স আর প্রিন্সিপাল পেমেন্টটা কি সেম। আর ইনস্টলমেন্ট থেকে এই প্রিন্সিপাল পেমেন্ট এই দুইটার বিয়োগফলটা দিব হচ্ছে আমরা ইন্টারেস্ট। ক্লিয়ার কথা? জি স্যার। আমি আবার বলতেছি, শেষ বছরে বিগিনিং ব্যালেন্সটার টাকাটা আমরা প্রিন্সিপাল পেমেন্টের ঘরে বসিয়ে দিব হুবহুব, এবং এই ইনস্টলমেন্ট এবং প্রিন্সিপাল পেমেন্ট এই দুইটার বিয়োগফল হবে 15,246 টাকা। বুঝছি? আর এন্ডিং ব্যালেন্স বের জি করি স্যার। কিভাবে? জি স্যার। বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ। তাহলে এই দুটো টাকা যেহেতু সেম, এর জন্য আমাদের শেষ বছর টাকাটা কি জিরো হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে শেষ বছরের টাকাটা কি হবে? জিরো হবে। যদি জিরো না হয় তাহলে আপনার অঙ্কের মধ্যে কি আছে বলো দেখি? ভুল আছে। তাহলে এই শখ নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। পারবেন তাহলে? না স্যার। জি স্যার। জি স্যার। তাহলে যদি এই অঙ্কটা যদি বছরের শেষে থাকতো তাহলে আমরা শুরু করতাম 1 থেকে কত পর্যন্ত? 6 পর্যন্ত। 6 6 পর্যন্ত। পর্যন্ত। এবং প্রথম বছরে কিন্তু অবশ্যই ইন্টারেস্টটা কি হইতো বলো দেখি? হতো, ঠিক আছে? জি স্যার। আর ইন্টারেস্টটা ধরি কার উপর বলো দেখি? বিগিনিং ব্যালেন্সের উপর। কার উপর? বিগিনিং ব্যালেন্সের বিগিনিং উপর। ব্যালেন্সের উপর। তাহলে আশা করি ক্যাপিটাল রিকভার মেথড আমরা ক্লিয়ার। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি এবার স্যার। আমরা আসবো বিলুন মেথডের ক্ষেত্রে। প্রবলেম 2, এটা কমার্স সলিউশন বই থেকে নিছি। লেখা আছে অ্যাপেক্স ফুড লিমিটেড নিড 5 লক্ষ টাকা টু ফিনান্স ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর রিমডেলিং অফ ফুড প্রসেসিং ইকুইপমেন্ট। তো নতুন একটা ইকুইপমেন্টে তাদের কত টাকা প্রয়োজন? 5 লাখ টাকা প্রয়োজন। অগ্রণী ব্যাংক অ্যাগ্রিড টু প্রোভাইড লোন অ্যাট 14% ইন্টারেস্ট। অগ্রণী ব্যাংক তাদেরকে এই টাকাটা প্রোভাইড করবে কত পার্সেন্ট সুদে? 14%। তাহলে এটা 14%। হচ্ছে আমাদের ঋণের টাকা, মানে অ্যামাউন্ট অফ কি? লোন। আর ইন্টারেস্টের কয় পার্সেন্ট? 14%। 14%। দ্য লোন হ্যাজ টু বি পেড ইন নেক্সট 5 ইয়ার। লোনটা পরে কয় বছরের জন্য পরিশোধ করে বলো দেখি? 5 5 বছরের বছরের জন্য। জন্য। নাম্বার অফ ইনস্টলমেন্ট কত? 5। বলছি ইউ আর রিকোয়ার্ড টু অ্যামortization শিডিউল আন্ডার বিলুন পেমেন্ট মেথড। তাহলে বিলুন পেমেন্ট মেথড থেকে কি বের করতে হবে? অ্যামortization কি? শিডিউল করতে হবে। আর অ্যামortization শিডিউল করার জন্য দুইটা ধাপে কাজ করতে হবে। বিলুন পেমেন্ট মেথডের ক্ষেত্রে কি পরিমাণ যদি প্রতি বছর সমান থাকে? ইনস্টলমেন্ট না প্রিন্সিপাল পেমেন্ট? প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছর সমান থাকে, এই জন্য প্রিন্সিপাল পেমেন্ট আমরা বের করবো কিভাবে? অ্যামাউন্ট অফ লোন ডিভাইড নাম্বার অফ ইনস্টলমেন্ট। লোন ছিল 5 লাখ, ইনস্টলমেন্ট ছিল 5, দুইটাকে ভাগ করলে মান পাবো কত? 1 লাখ টাকা। ক্লিয়ার প্রিন্সিপাল পেমেন্টটা? জি স্যার। জি এখন স্যার। আমাদের বিলুন পেমেন্ট মেথডের ক্ষেত্রে সলভ করব। সেই 6টা ছকই শুধুমাত্র আগের ছকই একটু পরিবর্তন হয়েছে। ইয়ার, বিগিনিং ব্যালেন্স, প্রিন্সিপাল পেমেন্ট, ইনস্টলমেন্ট, টোটাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। এবার বলেন এই মেথডের ক্ষেত্রে প্রিন্সিপাল পেমেন্ট প্রত্যেক বছর কি বলো দেখি? সমান হয়। সমান। এর জন্য সমান। আমাদের প্রত্যেক বছর কি দিছি বলো দেখি? সমান দিছি। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি জি স্যার। স্যার। বিগিনিং ব্যালেন্স আমাদের শুরুতে লোন ছিল কত? 5 লাখ টাকা। এরপরে ঘরে ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা কি বিগিনিং ব্যালেন্সের উপর ধরি না প্রিন্সিপাল পেমেন্টের উপর ধরছি এর আগেরটাই? বিগিনিং ব্যালেন্সের তাহলে উপর। বিগিনিং ব্যালেন্স 5 লাখ টাকার 14% হচ্ছে 70,000 টাকা। ঠিক আছে? তাহলে টোটাল পেমেন্ট কি? প্রিন্সিপাল দিছি 1 লাখ টাকা, সুদ দিছি 70,000। তাহলে টোটাল কত পরিশোধ করলাম? 1,70,000। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আর এন্ডিং ব্যালেন্স কিভাবে বের করছিলাম? প্রিন্সিপাল বিগিনিং ব্যালেন্স থেকে কি বাদ বলো দেখি? প্রিন্সিপাল। তাহলে 5 লাখ থেকে Principal বাদ। 1 লাখ বাদে থাকে 4 লাখ। প্রথম বছরে যেটা শেষ, দ্বিতীয় বছর সেটা আবার কি? শুরু। এর শুরু। উপর আবার 14% 56,000। তাহলে আসল টাকা দিছি 1 লাখ, সুদ দিলাম 56,000, তাহলে মোট দিলাম 1 লক্ষ কত? 56,000। 56,000। 56,000। তাহলে এন্ডিং ব্যালেন্স বের করে কিভাবে বলেন? পিবি থেকে পিপি বাদ দিব। হ্যাঁ, অ্যামাউন্টটা বলেন। 3 লক্ষ থেকে 1 লক্ষ বাদ। হাট,
4 লক্ষ থেকে 1 লক্ষ বাদ। হ্যাঁ 4 লক্ষ থেকে 1 লক্ষ বাদে থাকে 3 লাখ। এটা আবার তারপরের বছর কি শুরু, এটার আবার 14% 42,000। তাহলে এই দুইটা যোগ করে 1,42,000। 3 লাখ থেকে 1 লাখ গেলে থাকে কত 2 লাখ। এটা আবার তারপরের বছর কি শুরু, এটার উপর আবার 14% 28,000। এই দুইটার যোগফল 1,28,000। এখন প্রিন্সিপাল পেমেন্ট বিগিনিং ব্যালেন্স হলো 1 লাখ, প্রিন্সিপাল সরি বিগিনিং ব্যালেন্স হলো 2 লাখ, প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে 1 লাখ। দুইটার বিয়োগফল হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এই বছর যেটা শেষ তারপরের বছর সেটা আবার কি শুরু। এই 1 লাখ টাকা আর 14% হচ্ছে 14,000 টাকা। 1 লাখের সাথে 14 যোগ করা হয় 1,14,000। এন্ডিং ব্যালেন্স বের করি, বিগিনিং ব্যালেন্সে প্রিন্সিপাল পেমেন্ট বাদ। তাহলে 1 লাখ থেকে এই 1 লাখ টাকা বাদ দিলে আমাদের কি থাকবে বলো দেখি? 0 0। তাহলে শেষ বছরে এন্ডিং ব্যালেন্সের মানটা সবসময় কি হতে হবে? 0 হতে হবে। 0 হতে হবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে দুইটা মেথডের দুইটা অঙ্ক তোমাদের করে দিলাম। এখন বাদ বাকি অঙ্ক তাহলে আপনাদের করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, আসেন এখন প্রশ্নগুলো আমি পরে দিতেছি। এক্সারসাইজ 1 নাম্বারটা সবাই দেখতেছেন? জি স্যার। 18 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রশ্ন বলছে নাজনীন কোম্পানি লিমিটেড বোরোড 7 লক্ষ টাকা 14% ইন্টারেস্ট। তাহলে ঋণের পরিমাণ হচ্ছে 7 লাখ টাকা, কয় পার্সেন্ট সুদে বলেন দেখি? 14%। তাহলে এটা হলো পিবির মান, এটা হলো আয়ের মান। কত বছরের জন্য? 6 বছরের 6 জন্য। বছর। এর মান হচ্ছে 6। প্রশ্ন বলছে পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। মানে প্রত্যেক বছর কি বলো দেখি শেষে। তার মানে 1+i কি দিব না দিব না? দিব না। দিব না। বলছে হাউ মাস মানে টাকা, টু বি পেইড ইফ দ্য পেমেন্ট আর মেড। তাহলে প্রত্যেক বছর কত টাকা করে দিতে হবে? প্রথমটা বলছে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর যদি দেয়। মিট করেন কি জানেন শব্দ দিতেছে? হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর। তাহলে এই ক্ষেত্রে এম এর মান কত? 2 2। আর 2 নম্বর বলছে মান্থলি মানে 1 মাস পর পর দেয়। তাহলে এম এর মান কত? 12। 12 তাহলে আমাদের এক্সারসাইজ 1 এর ক্ষেত্রে জাস্ট আমরা ইনস্টলমেন্টটা বের করব। প্রথমবার এম এর মান 2 দিয়ে, দ্বিতীয়বার এম এর মান কত দিয়ে বলো দেখি? 12। 12 দিয়ে। কোনো শিডিউল করার দরকার নাই, কারণ শিডিউলটা আমাদের বের করতে বলা নাই। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে আমরা ওই প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করব। এই অঙ্কে কি 1+i দিব না দিব না? দিব না। দিব না। দিব তাহলে না স্যার। আশা করি আপনারা এক্সারসাইজ 1 নাম্বার অঙ্কের সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছেন? জি স্যার। তাহলে এই যে প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করছি, 1+i কিন্তু দেওয়া হয় নাই। ক্যালকুলেশন করে 88,100 কত? 31। এম এর মান কত ধরা হয়েছে বলো দেখি? 2। 2। আর দ্বিতীয় ক্ষেত্রে এম এর মান কত ধরবো? 12। 12। তাহলে এম এর মান হচ্ছে 12। তাহলে ক্যালকুলেশন করে বের করা পারবো? জি স্যার। জি স্যার পারবো। এবার আসি আমরা 2 নাম্বারটা। 2 নম্বর বলছে এটা 2018 সালে পার্ট বি। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট দ্য অ্যানুয়াল লিজ পেমেন্ট। এই অ্যানুয়াল লিজ পেমেন্ট মানে কিস্তি বের করতে বলছে পেইড ইন অ্যাডভান্স। তাহলে অ্যাডভান্স মানে হচ্ছে বছরের শুরুতে। তাহলে 1+i দিব না দিব না বলেন তো দেখি? দিব। দিব স্যার। দিব। দ্যাট এ লিজর উইল রিকোয়ার্ড। 1 নম্বর বলছে পারচেস প্রাইস 2,50,000, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর মান দিয়ে আছে 2,50,000 টাকা। ইন্টারেস্ট রেট 12%, অর্থাৎ আয়ের মান দিয়ে আছে 12%। কয় বছরের জন্য দিছে লিস্ট বলো দেখি? 5 বছরের 5 জন্য। বছরের এর মান জন্য। হচ্ছে 5 এন্ড বলছে নো রিসিডুয়াল ভ্যালু, কোনো রিসিডুয়াল ভ্যালু নাই। রিসিডুয়াল ভ্যালুর সাথে একটা কথা আছে, যদি প্রশ্নে রিসিডুয়াল ভ্যালু থাকে, রিসিডুয়াল ভ্যালু হলে সেলফে ভ্যালু, তাহলে আমরা প্রেজেন্ট কিস্তি যে শুধু জানি ওই কিস্তির শেষে এইটুকু অ্যাড করতে হবে প্লাস সেলফে ভ্যালু ডিভাইডেড বাই 1+i পাওয়ার n। তাহলে এই লাস্টটুকু লাগাবো কখন? যদি প্রশ্নে রিসিডুয়াল ভ্যালু বা সেলফে ভ্যালু দেয়া থাকে। আর যদি দেয়া না থাকে তাহলে এইটুকু আনার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতেই পারছি? জি স্যার। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টের জি স্যার। জন্য এই অতিরিক্ত পার্টটুকু কি এখানে যোগ করতে হবে না? যোগ করতে হবে না? যোগ করতে হবে না। যোগ করতে হবে। করতে হবে না স্যার। আর 2 নাম্বার জন্য প্রেজেন্ট ভ্যালু দিয়ে আছে 1.5 লাখ টাকা, আই মান দিয়ে আছে 8%, এন দিয়ে আছে 8 বছর, এন্ড রিসিডুয়াল ভ্যালু দিয়ে আছে কত টাকা? 20,000 তাহলে এর জন্য কি 20,000 আমাদের টাকা। সেলফে ভ্যালু ডিভাইড 1+i পাওয়ার n আনবো? আনতে হবে স্যার। জি স্যার। আনতে হবে। কথা বুঝেই পারছি? জি জি স্যার। স্যার। তাহলে এরকম ভাবে এই যে
প্রথমটার জন্য আমরা অতিরিক্ত পাঠটুকু আনি নাই, দ্বিতীয়টার জন্য আমরা এই অতিরিক্ত পাঠটুকু কি আনছি। তাহলে ক্যালকুলেশন করা বের করে পারবো? জি স্যার পারবো। পারবো স্যার। এবার আসেন 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর প্রশ্ন বলছে রিমা লিমিটেড বোরোড 4 লক্ষ টাকা এট দ্য রেট 10% ইন্টারেস্ট ওভার নেক্সট 4 ইয়ার। তাহলে 4 বছরের জন্য কত টাকা ঋণ নিছে বলো দেখি? 4 লাখ টাকা কত পার্সেন্ট সুদে? 10%। 10% সুদে। বলছে হাউ মাচ শুড বি পেড 10% ইফ পেমেন্ট আর মেড। তাহলে বলছে কত টাকা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এক নম্বর বলছে ইয়ারলি, ইয়ারলি মানে বছরে যদি কয়বার হয় বলো দেখি? ইয়ারলি মানে বছরে কয়বার? একবার। বার্ষিক দেয় মানে বছরে কয়বার? একবার। আর বি নাম্বার বলছে বি মান্থলি, বি মান্থলি মানে 2 মাস পর পর। তাহলে এম এর মান কত হবে? 6। 2 মাস পর মানে এম এর মান হচ্ছে 6। আর ইয়ারলি মানে বার্ষিক, বছরে একবার দেয়। তাহলে এম এর মান কত বলো দেখি? 1। এখন 1 কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ বা ভাগ করলে ওই মানে কি কোনো পরিবর্তন হয়? না স্যার। নাই। তার মানে ইয়ারলি যে না, অঙ্কে স্যার। থাকবে ওই অঙ্কে এম এর মানটা বসানোর কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন কথা? জি স্যার। ওকে, এখন দেখেন আমাদের আমরা কিস্তির মানে প্রেজেন্ট ভ্যালু সূত্র জানতাম হচ্ছে, ফিউচার ভ্যালু সূত্র আমরা জানতাম দুইটা, একটা এককালীন সূত্র, একটা কি বলো দেখি? কিস্তির সূত্র। ঠিক আছে? আমরা এতদিন যা পড়ছি সব হলো কিস্তি, বাট এই অঙ্কের জন্য বলছে রিমা 40 লক্ষ টাকা ঋণ গ্রহণ করছে 10% সুদে, কয় বছর পরে দিবে বলো দেখি? 4 বছর পর। 4 বছর। বলছে হাউ মাচ শুড বি পেইড ইফ পেমেন্ট আর মেড। তাহলে তাকে কত টাকা পেড করতে হবে যদি এই পেডটা যদি বছরে একবার করে, এবং 2 নম্বর বলছে বছরে যদি 2 মাস পর করে তারা 6 বার পেড করে। তাহলে এখানে কিন্তু কোনো বছরের কথা উল্লেখ নাই, মানে এখানে ইনস্টলমেন্টের কথা উল্লেখ নাই। যেহেতু ইনস্টলমেন্ট নাই তার মানে কিস্তি সূত্রে অ্যাপ্লাই করব না, আমরা করব হচ্ছে এককালীন সূত্র। তাহলে এককালীন ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রশ্নের মধ্যে যার মান থাকে তার বিপরীত সূত্র আমরা ব্যবহার করতাম। টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা পড়ছিলাম এককালীন ক্ষেত্রে যার মান দেওয়া থাকে তার কি সূত্র বলো দেখি? বিপরীত সূত্র। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু মান যদি দেওয়া থাকে ফিউচার ভ্যালুর সূত্রে অ্যাপ্লাই করব, ফিউচার ভ্যালু মান দেওয়া থাকলে প্রেজেন্ট ভ্যালু সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের প্রশ্নে 4 লক্ষটাই কি প্রেজেন্ট ভ্যালু মান না ফিউচার ভ্যালু মান দিয়ে আছে? প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্র প্রেজেন্ট ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু সূত্র আমরা জানি এককালীনের পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার। তো পিভি মান 4 লাখ টাকা ইনটু 1 প্লাস আই এর মান 10%, এন এর মান হচ্ছে কয় বছর? 4 বছর। 4 বছর। যখন এর জন্য করব তখন কিন্তু এম নাই, এর ক্যালকুলেশন মান হবে 5,85,640। আর বি মান্থলি ক্ষেত্রে এম এর মান কিন্তু আছে 6। তাহলে এন এর 4 এর 6 দ্বারা গুণ করলে হবে 24, আর আই এর মান 10 এর 4 দ্বারা ভাগ করলে 0.017। এই মানটা এখানে ক্যালকুলেশন করলে বসাইলে মান পাবো 5,95,234। ক্লিয়ার? জি স্যার। তাহলে 3 নাম্বার অঙ্কটা কি কিস্তি সূত্রে অ্যাপ্লাই করলাম নাকি এককালীনের সূত্রে অ্যাপ্লাই করলাম? এককালীনের সূত্র। এককালীনের সূত্র। 4 নাম্বারটা দেখেন 19 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এখানে এই 8 লক্ষটা এটা কার মান একটু বলেন যে দেখি? সরি, পিভির মান পিবির মান কত Present পার্সেন্ট value। ইন্টারেস্টে? 14%। 14%। কয় 14%। বছর পরে দিবে? 4 বছর। 4 বছর। বলছে ইউ আর রিকোয়ার্ড টু অ্যামortization শিডিউল আন্ডার বিলন পেমেন্ট মেথড। তাহলে বিলন পেমেন্ট মেথডের ক্ষেত্রে সর্বপ্রথম কি বের করতে হয়? প্রিন্সিপাল পেমেন্ট, যার সূত্র কি অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট। তাহলে অ্যামাউন্ট অফ লোন 8 লাখ, নাম্বার অফ ইনস্টলমেন্ট কত? 4। তাহলে 8 লাখে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 2 লাখ। ঠিক আছে? এরপর আমাদের এই শিডিউলটা পারবো? জি স্যার। জি স্যার। 5 নাম্বারটা এবার আসেন 2013 সালে ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট। এখানে 8 লাখ টাকা সেম আগের মতোই পিবির মান, ইন্টারেস্ট রেট হচ্ছে 14%। কয় বছরের জন্য বলো দেখি?
8 বছর বছর বলছে 8 এখানে বছর। বলছে অ্যামortization শিডিউল করতে হবে। প্রথমটায় বিলুন পেমেন্ট মেথড, অর্থাৎ 4 নম্বর অঙ্কটা হুবহুব এক, আর 2 নম্বরে বলছে ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে ক্যাপিটাল রিকভারি মেথডের ক্ষেত্রে প্রথমে কি বের করতে হয়? ইনস্টলমেন্ট হ্যাঁ, ইনস্টলমেন্টের ক্ষেত্রে 1 + i কি এই অঙ্কের জন্য দিব না দিব না? দিব না দিব না, কারণ বছরের শুরু বা শেষ নিয়ে কোনো কথা বলা নাই। তাহলে আমরা কিস্তির মানটাকে বের করব, এরপর আমরা কিসের বলে দেখি যে শিডিউলে যাব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার 6 নম্বর অঙ্কটা 2019 সালে আপনাদের সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্টের প্রশ্ন, প্রিন্সিপাল অফ ফিনান্সের প্রশ্ন এটা। এখানে আমাদের ঋণ নিচ্ছি 5 লাখ টাকা, সুদের হার হচ্ছে 12%, কয় বছরের জন্য দিবে? 6 বছর। বের করতে বলছে পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট অ্যাট দ্য ইন্ড অফ দ্য ইচ ইয়ার। তাহলে ইন্ড মানে বছরের কি শেষে। হাউ মাচ শুড বি পেড ইজ ইনস্টলমেন্ট। তাহলে কি বের করতে বলছে? ইনস্টলমেন্ট বের করতে বলছি। ইউ আর অলসো এছাড়াও বের করতে রিকোয়ার্ড টু শো দ্য রিপেমেন্ট শিডিউল, ইউজ ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে ক্যাপিটাল রিকভারি মেথড অনুযায়ী সর্বপ্রথম কি বের করতে হয়? ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট এরপর আমরা কি করব? কিস্তি। এরপর আমরা কি করব? শিডিউল করব। ঠিক আছে? এবং ইনস্টলমেন্ট বের করার ক্ষেত্রে অঙ্কটা যেহেতু বছরের শেষে 1 + i কি দিব না দিব না? দিব না দিব না। আর অঙ্কটা যেহেতু দিব না, 6 স্যার। বছর, 0 থেকে 5 হবে নাকি 1 থেকে 6 হবে বলো দেখি? 1 থেকে 6 তাহলে 1 থেকে ইনস্টলমেন্ট 6 করছি এবং বছর হবে 1 থেকে কত? 6। ক্লিয়ার? জি জি স্যার স্যার 7 নম্বর প্রশ্নটা দেখেন, এটা ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এর প্রশ্ন। লোন দিয়েছিল 1 লাখ টাকা, এন এর মান 5, আই এর মান কত পার্সেন্ট? 14%। এখানে বলছে দ্য লোন উইল বি রিপেমেন্ট ইকুয়াল ইনস্টলমেন্ট ওভার দ্য নেক্সট 5 ইয়ার। ইউ আর রিকোয়ার্ড টু অ্যামortization শিডিউল, বিলুন পেমেন্ট মেথড, এটা কি ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে দুইটা মেথডই একত্রে করতে বলছে, পারা যাবে? জি স্যার ওকে, 8 নম্বর অঙ্কটা দেখেন। এখানে আমাদের লোনের পরিমাণ হচ্ছে 1 লাখ টাকা, কয় বছরের জন্য বলো দেখি? 4 বছর 4 4 বছর। বছর। এবং প্রত্যেক বছর ইনস্টলমেন্ট সমান, সুদের হার হচ্ছে 10%। বলছে প্রিপেয়ার এ লোন রিপেমেন্ট মেথড আন্ডার ক্যাপিটাল রিকভারি কি মেথড। তাহলে ক্যাপিটাল রিকভারি মেথড অনুযায়ী প্রথমে ইনস্টলমেন্ট বের করতে হয়, এরপরে কি? শিডিউল। ঠিক আছে? শিডিউল। জি স্যার 9 নম্বর অঙ্কটা, এখানে আমাদের ঋণের পরিমাণ 5 লাখ টাকা, সুদের হার হচ্ছে 14%, লোনটা দেয় কয় বছরের জন্য? 5 বছর। শিডিউল করতে বলছে প্রথমটা বিলুন পেমেন্ট, এটা কি ক্যাপিটাল রিকভারি। তাহলে সেম অঙ্কটা পারা যাবে? পারবো স্যার জি স্যার পারবো এগুলা সব কিছুই সেম। এরপরে হচ্ছে আমাদের এই যে যেগুলা রিসেন্ট কোশ্চেন, তাহলে তোমাদের 9 পর্যন্ত থাকলো। এরপর রিসেন্ট কোশ্চেন যে দুইটা আছে, এই দুইটা আমরা নেক্সট ক্লাসে তোমাদের করাবো। তবে নেক্সট ক্লাস করার আগে তোমাদের অবশ্যই সবাইকে 100% ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 6 যেটা আছে, এই চ্যাপ্টার 6 A to Z আপনাদের ক্লাসগুলি করে তারপরে এই ক্লাসে আমাদের বসতে হবে। কথা বুঝতে পারছি? জি স্যার তার মানে এই দুইটা অঙ্ক কিন্তু সেই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বাইং অপশন আর লিজ অপশন অঙ্ক। অতএব এই দুইটা পালার জন্য আপনাকে আগে ওই অঙ্কগুলি শিখতে হবে। যারা করছেন, যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন তারা তো পারবেন, আর যারা করেন নাই তারা অবশ্যই এই কয়েকদিনের মধ্যে করবেন। আমরা নেক্সট ক্লাসে রিসেন্ট কোশ্চেন সমাধান করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার তাহলে আপনাদের আজকে কাজ হচ্ছে, এখানে আমাদের যে কয়টা অঙ্ক আছে 9টা অঙ্ক আপনারা করবেন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 6 নাম্বার চ্যাপ্টার থেকে বাইং অপশন এবং লিজ অপশনের প্রত্যেকটা অঙ্ক দেখবেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করবেন, তারপর আমরা এক্সারসাইজ 1 এবং 2 শুরু করব। ওকে জি স্যার জি স্যার ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।